এতদিনে কোনোদিন আমি লাইভেও আসিনি, লাইভে এসে কোনো রকম সিম্প্যাথিও নিতে চাইনি, আর আমি সোশ্যাল মিডিয়াও আনতে চাইনি। আমার 6 মাস হলো বিয়ে হয়েছে, গত ফেব্রুয়ারির 6 তারিখে। যেদিন থেকে বিয়ে হয়েছে তারপরের দিন থেকেই ওর মায়ের প্রবলেম। মানে আমার শ্বশুরবাড়িতে কিরণ দাস, ওর মা ববিতা দাস, বাবা ঝরু দাস, কাকা প্রফুল্ল দাস, কাকি মাম্পি দাস। ওর মায়ের প্রথম দিন থেকেই প্রবলেম ছিল ছেলের সাথে আমার বিয়ে হওয়াতে, যেটা আমি জানতাম না, যেটা আমি বিয়ের পর জানতে পারছি। আমি কমেন্ট বক্সে সব দিব, প্রয়োজন পড়লে আমি সামনাসামনিও দেখাবো। ওর মায়ের ওদের 2টা ঘর ছিল, সেই পাকা ঘরে আমাকে থাকতে দিবে না, সেই নিয়ে অশান্তি। টিনের ঘরে থাকতে হবে, ভোর 5টার দিকে উঠে চা করে দিতে হবে, এরকম আরো নানান বিভিন্ন ধরনের কথাবার্তা। মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, সবকিছু সহ্য করছিলাম। ভালোবেসে 4 বছর ভালোবাসার পর বিয়ে করছি, সহ্য করছি। বাধ্য হয়ে সোনার জন্য চাপ দিচ্ছিল আমাকে, সোনা যাতে দিই। সোনা দেওয়ার পর ও ব্যবসা করবে জন্য এখানে সোনা বন্ধক দিয়েছিলাম, আমি হসপিটালে ভর্তি ছিলাম। তারপর সোনাটা যখন দিয়ে দিচ্ছি আমি অলরেডি, দিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে আমার সাথে অত্যাচার শুরু করে ওরা, বাড়ির লোক সবাই মিলে। আমাকে ওই বাড়িতে উঠতে দিবে না, থাকতে দিবে না, এরকম বিভিন্ন কথা বলে। আমার সাথে সম্পর্ক রাখবে না, আমাকে ডিভোর্স দিয়ে দিতে বলে। আমি 3 মাসের প্রেগনেন্ট আছি, বাচ্চা নষ্ট করে দেওয়ার আমাকে হুমকি দেখায়। তারপর আমি করণদিঘি থানায় যাই, যেহেতু আমার বাবার বাড়িও টুঙ্গিদিঘি আর আমার শ্বশুর বাড়িও টুঙ্গিদিঘি করণদিঘি থানায় যাই। করণদিঘি থানায় গিয়ে আমি কেস করি। ওদেরকে মিউচুয়ালের জন্য ডাকা হয়েছিল। ছেলের এতটাই খারাপ ব্যবহার, ছেলের যে করণদিঘি থানায় এএসআই আছেন ম্যাডাম পম্পা রয়, ওনাকেও সে ফালতু কথা বলে যে তিনি যেতে পারবেন না কেস করে দিতে, ও কেস লড়ে নেবে। আমি বাধ্যতামূলক কেস করতে বাধ্য হই। কেস করি, কেস করে বাড়িতে আসি। একদিন ওরা কোনো খোঁজ নেয় না, থানায় গিয়ে ফালতু কথা বলে আমার ক্যারেক্টার নিয়ে, আমার বিভিন্ন রকমের কথাবার্তা নিয়ে, আমার চালচলন নিয়ে, আমি খুব অলস, আরও অনেক রকমের কথাবার্তা বলে। কথাবার্তা বলার পর তারপর হচ্ছে তারপর আমি করণদিঘি থানা থেকে আসি। করণদিঘি থানা থেকে আসার পর ওরা 2 দিন পর ওদের বাড়ির সবাইকে নিয়ে আসে। এখানে এসেও ভুল স্বীকার করে যে না, ওর মায়ের দোষ ছিল, ওর মা সংসার করতে ইচ্ছা করে দেয়নি বা এরকম কিছু। সবে সেই দিনের বিচারেরও প্রমাণ সব আমার কাছে আছে, কে কি কথা বলছিল। তারপর সে বললো যে কেসটা তুমি তুলে নাও, মিউচুয়ালের রাস্তায় আসো। ঠিক আছে, ভালোবাসছিলাম আর একবার সুযোগ দেওয়ার জন্য, ঠিক আছে, বাচ্চাটাও যেহেতু আছে। তো এবার তারপর হচ্ছে ওখান থেকে আমি না সোশ্যাল মিডিয়াতে জানাইছি, না কোনো রকম পোস্ট করছি। ও তারপর থেকে পোস্ট করতে সব জানাতো। মিউচুয়ালের পরে ও ভালো রাস্তায় আসছিল যে ও থাকবে, সরি ফোন ঢুকতেছিল। তো মিউচুয়ালের রাস্তায় আসবে বলছিল এরকম। তো ওর বাড়ির লোক সবাই কথা বলে যায় যে হ্যাঁ আপাতত তুই মায়ের ওখানেই থাক, মানে আমার কথা, আমি মায়ের ওখানেই আছি এখন, মায়ের এখানেই থাক। পরে ওই সুবীর যাবে দেখা করে আসবে, পরে না সুবীর যাবে দেখা করে আসবে। কিন্তু ও কিছুই করেনি, ও আসতো চলে যেত, থাকতো না, কোনোদিন থাকেনি। ওই মিউচুয়ালের পরে, মিউচুয়াল হওয়ার পরে সবকিছুই ঠিক ছিল। যতবার ওর মা ওকে কিছু বুদ্ধি দেয় ততবার ও চেঞ্জ হয়ে যায়, ততবার ঝামেলা অশান্তি করে। ওর বাড়ির থেকেও বিভিন্ন রকম প্রেশার দেয়। পরশুদিন রাত্রেবেলা ওর মা একটা উকিলকে দিয়ে আমাকে থ্রেট দেওয়ায়। সেই উকিল আমার সাথে বাজেভাবে কথা বলে। সেই উকিলকে যখন আমি বলি যে আপনি আমাকে এইভাবে বলার কে, আপনি না একজন উকিল, আপনার কি এতটুকু জ্ঞান নেই যে একজনের সাথে কিভাবে কথা বলতে হয়, একজন ক্লায়েন্টের ওয়াইফের সাথে কি করে কথা বলতে হয়, আপনার কি সেইটুকু জ্ঞান নেই? তখন সেই উকিল আমার উপরে গরম দেখায়, আপনি কি আপনার বরকে ভালোবাসেন না, বেল করাতে পারেন না? এবার আপনারাই আমাকে বলুন যে বেল করাতে কখনো কি ওয়াইফকে প্রয়োজন, না ওয়াইফকে প্রয়োজন নেই? এর আগেও আমাকে বহুবার ব্ল্যাকমেল করছে, বিয়ের আগেও ব্ল্যাকমেল করে বিয়ে করছে। ওর সাথে আমার কিছু পার্সোনাল ভিডিও ছিল যেগুলো ও সোশ্যাল মিডিয়াতে আপলোড করছিল, যার কারণ আমি ভাবছিলাম যে না, যখন বদনাম ওর সাথেই হয়েছি তো ঠিক আছে, ওকেই বিয়ে করছিলাম। আলটিমেটলি এখন এই জায়গায় দাঁড় করাই দিচ্ছে আমাকে। এখন বলার মতো কিছু নাই। পরশুদিন এসে অশান্তি করছে, এই যে আবার হাতে দাগ, শাখা ভাঙছে। আমি আনতে চাইনি সোশ্যাল মিডিয়ায়, আমি সিম্পাথি চাইনি। আমার সাথে ঝামেলা 2 মাস যাবৎ চলতেছে, কন্টিনিউ 2 মাস যাবৎ চলতেছে, আমি আনিনি। যখন ওদের ওই দিক থেকে পোস্ট হয়েছে, যখন লোকে সিম্পাথি নিচ্ছে, আমি বাধ্য হয়েছি পোস্ট করতে। আমি জানাতেও বাধ্য হয়েছি,
কেননা 4 বছর যে মানুষটাকে বিশ্বাস করছে সব থেকে ওই জায়গাটাই খারাপ লাগে। 4 বছর যে মানুষটাকে বিশ্বাস করছি ও এইভাবে সিম্পাথি নেবে ভাবিনি। ও মিউচুয়ালের পর যখনই আসতো, পরশুদিন রাতেও ঝামেলা অশান্তি হওয়ার পরে যদি আমি আবার থানায় গিয়ে বলি বা আমার বাড়ির লোক যদি বলে আবার অত্যাচার করছে, সেই কারণে, সেই ভয়ের কারণে আমাকে নিয়ে গিয়ে ডাক্তার দেখাই আনছে। ডাক্তার দেখায় তার মেডিসিনের দোকান থেকে একটা মলম দিচ্ছে, সেখান থেকে ইয়ে করে আনছে নিজের টাকা দিয়ে। আমার সিম্পাথি নেওয়ার থাকলে, আমি আবার বলছি, আমার সিম্পাথি নেওয়ার থাকলে আমি আগে থেকেই লাইভে আসতে পারতাম, সবাইকে জানাতে পারতাম। এর আগেও যখন অশান্তি হলো আমি তখনও জানাতে পারতাম। আমি সংসার করতে চাইছিলাম কেস হওয়ার পরেও, কিন্তু ওরা আমাকে জায়গা রাখেনি। আমি এতটুকু লাইভে বলে যেতে চাই, আমি যদি আমার যদি কিছু হয়, আমি যদি কিছু করি, আমি নিতে পারতেছি না। আমাকে ফোনের উপর ফোন আসতেছে, আমার ফোনে সকাল থেকে ফোনের উপর ফোন আসতেছে। যেহেতু মিউচুয়াল হয়ে গেছিল, আমি থানাতে বলছিলাম ওদের কেসটা না বাড়াতে, মিউচুয়াল হয়েছে, আমি ছেলেকে দেখতে চাই 6 মাস। যদি ঠিক থাকে তাহলে পরে কোনো অসুবিধা নাই, সব কিছু কেস উইথড্র করবো, সব করবো, ঠিক আছে। কিন্তু যে জিনিসটা করলো আজকে সোশ্যাল মিডিয়ায় আইসে নিয়ে, এত লোক আমাকে ফোন করতেছে কন্টিনিউ, এখনো অবধি ফোন ঢুকে যাচ্ছে আমার ফোনে। এত সিম্পাথি নিল ওর দিদি, মা, বাবা। ওর বাবা, মিথ্যা কথা বলবো না, আমার কাছে রেকর্ডিং আছে, আমি সেটাও পাঠাবো। আমি যদি খারাপ হতাম, ওর বাবা কোনোদিনও আমার সাপোর্টে থাকতো না। আমার কাছে প্রমাণ আছে, আমি যে ফোন দিয়ে লাইভ করছি সেই ফোনেই আমার কাছে প্রমাণ আছে, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো প্রমাণ। আমার প্রমাণ নিয়ে কোনো অসুবিধা নাই। ইভেন আজকের পর থেকে, এখনকার পর থেকে যত কিছু হবে, আমি যতবার থানায় যাব, যতবার কোর্টে যাব, যতবার যেখানে যাব, আমি প্রত্যেকটা জিনিস লাইভ করব, আমি প্রত্যেকটা জিনিস দেখাবো। আমার সাথে যে জিনিসটা করলো বিয়ের আগে থেকে নিয়ে এখন অবধি, ভালো করলো না। অ্যাটলিস্ট বিয়ের পরে বোঝা উচিত ছিল যে একটা মেয়ে সাপোর্ট দাও কতটা প্রয়োজন। আমি কোনোদিনও এত লাইফে এত প্রবলেম কোনোদিনও আমি লাইভে আসিনি। এটা আমার ফার্স্ট। আমি না ভালো টাইমে আসি, না কোনো সময় খারাপ টাইমে আসি, কিন্তু আমাকে বাধ্য করছে লাইভে আসতে, এত কিছু জানাতে। আমি জানি না আমি নিজের মুখ আমি কি করে দেখাবো, আমি জানি না। আমি যেহেতু না ওদের পাড়ায় গিয়ে আমি হাল্লা করতে চাইছিলাম মান সম্মানের ভয়ে, যে যা হবে থানায় কথা হবে, যা হবে কোর্টে হবে, আমি লোক জানাতে চাইনি। ও সেই জিনিসটা বাধ্য করলো। আমি নাকি বলে মিথ্যা ভাষাইছি, যদি মিথ্যা ভাষাতাম, ওর যদি মিথ্যা ভাষানোর যদি কোনো মনের মধ্যে যদি কোনো তাপ অনুশোচনা থাকতো, তাহলে পরে ও সোশ্যাল মিডিয়াতে আইসে নিয়ে ওর চোখ দিয়ে একবার হলেও জল পড়তো, যদি ও সত্যি ভালোবাসতো। ওর যে ছিল আমাকে ও বিয়ে করবে, যেহেতু আমাকে ভালোবাসে আমাকে বিয়ে করবে, বাট অ্যাটলিস্ট এখন প্রেগনেন্ট আছে, এই অবস্থায় আমাকে এত স্ট্রেস দিচ্ছে। অলরেডি আমি 3 মাসে 2 বার হসপিটালে ভর্তি হয়ে গেছি, 3 মাসের মধ্যে। তারপর আমার ওয়েট লস হয়ে গেছে বিয়ের পরে। এগুলো বললেও তো লোককে শুনলেও তো হাসবে। আমি বলতাইনি, কারোর সামনে সিম্পাথি দেখাইনি, আর না কোনোদিন দেখাতে চাইছি। বিয়ের আগেও বহুত ব্ল্যাকমেল করছে, বিয়ের পরেও এখনো করতেছে। ও বিচার চাচ্ছে। একটা কথা কি, আমি যদি ঠিক থাকি আমি হারবো না। ও শুধুমাত্র এটা চাচ্ছিল, ও ফিউচারেও এই জিনিসটা করতো আমার সাথে। ও শুধুমাত্র চাচ্ছিল ওর বাড়ির লোককে কেস থেকে বাঁচানোর জন্য। নাইলে ও আর কি চাবে বলো? একটা তো জেনারেল নলেজ, ও আমার ওষুধের খরচা দেয় না। 3 মাসে আমি যতবার হসপিটালে ভর্তি হয়েছি, আমার মামার বাড়ি আর আমার মা, ইন টোটাল খরচা আমার মামার বাড়ি, আমার মা চালাচ্ছে। ওর বাড়ির একটা লোক না আমাকে দেখতে আসে, না একটা কিছু, না ঝামেলা হওয়ার আগে, না কেসের আগে। কেস করছি আমি 20 দিন হলো হয়তো, তার আগেই 2 বার হসপিটালে ভর্তি হয়েছি। আমাকে ওদের বাড়ির থেকে কেউ দেখতে আসেনি, একটা লোক আমাকে হসপিটালে দেখতে আসেনি, ওর মাও না, কেউ দেখতে আসেনি। ফোন করেও খোঁজ নেয়নি আমাকে কোনো। সুবীর এসেছিল আমাকে দেখতে, আমার বর, কিন্তু ও এসে ওর মতো বারবার করে আসতে বললে পরে বিরক্ত হয়ে যায়, তো খাবার দিয়ে যাওয়ার কথা বললে বিরক্ত হয়ে যায়। তো আমাকে যে হসপিটালে যে জলের বোতল দিয়ে আসছে সেটাও আমার মায়ের টাকায়। জীবনে কোনো কিছুতেই ও কোনো কিছু খরচা করেনি। বিয়ের পর থেকে না ওর বাড়ির থেকে একটা জিনিস পাইছি, মানুষের একটা কাঁসার থাল হলেও পাই শ্বশুর বাড়ির থেকে, অনুষ্ঠান করে বিয়ে করার পর আমি সেই কাঁসার থালটুকুও পাইনি। আর কি চাই? আমার জিনিসপত্র, আমার জামা কাপড় সব ওর বাড়িতে রেখে দিয়েছে। ওর সাথে মিউচুয়াল হওয়ার পরেও বারবার বলছে আমার জামা কাপড় এখানে রাখা নেই, আমার জামা কাপড় দিয়ে যা। কোনো জামা কাপড় দিয়ে যায়নি। আমিও দেখতে চাই ও যেমন সোশ্যাল মিডিয়ায় এসে হাইলাইট করছে,
সোশ্যাল মিডিয়ায় ওর পাওয়ার কতটা, আর একটা আমি কতটা পাওয়ার দেখাতে পারি। আমি বাস এতটুকু দেখতে চাই। আমার সাথে যেটা করছে ভালো করেনি, আমি বহুত খারাপ করছে আমার সাথে, বহুত। আমি বাধ্য হয়ে, নাহলে কোনো মেয়ে এটা পারবে না যার সাথে 4 বছর রিলেশনে থাকছে, 6 মাস হলো বিয়ে হয়েছে, মাত্র 6 মাস, সে যায়নি নিজের বরের নামে থানায় গিয়ে নিয়ে কেস করবে। কোনো মেয়ে পারবে না। কোন জায়গায় কোন পরিস্থিতিতে দাঁড় করালে একটা মেয়েকে কতটা বাধ্য করলে এরকম করতে পারে। প্রমাণ, কি প্রমাণ দেখাবো? এই যে পরশুদিনের লাস্ট কাচালের, এই যে হাতের মধ্যে আরো প্রমাণ, আরো বহুত প্রমাণ আছে, বহুত প্রমাণ আছে। এখান থেকে শেয়ার করা যাবে না, নাহলে এখান থেকে আমি শেয়ার করে দেখাতাম। বহুত প্রমাণ আছে, আমি ছাড়বো না, এতটুকু শিওর। আমি লাইভেও বলতেছি, আমি না নিতে পারতেছি। আমি যদি মরে গেলাম, আমি যদি আর সহ্য না করতে পারি, আমি মরে যাব। আর আমি যদি মরে গেলাম, খালি এতটুকু আমার জন্য যারা যারা লাইভটা দেখতেছ, এতটুকু করো যাতে ও যাতে শান্তিতে না বাঁচতে পারে কোনোদিন। যদি আমাকে প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা নিয়ে যদি আমাকে মরতে হয়, যেটা করছে খুব ভালো করছে। আমি ওর প্রোফাইল লিংক দিয়ে রাখবো উপরে। আর হচ্ছে বাকি থাকলো ওর কমেন্ট বক্সে যারা যারা কথা বলছে, 1 নম্বর ওর বন্ধু যে ওখানে চয়ন সরকার বলে আছে, আমি উল্লেখ করতে চাইছিলাম না, তাদেরকে আমি টানতেও চাইছিলাম না। তার একটা রেকর্ডিং আমার কাছে আছে, সেই রেকর্ডিংটা আমি দিব। জানি না সে কোন ইচ্ছাতে বা কোন শখে এই কথাটা বলছিল যে তোমার শাশুড়ি, জানো বৌদি, তোমার শাশুড়ি পাড়ার মধ্যে হচ্ছে এরকম করে বলে বেড়ায়, তুমি কাজ করো না, তুমি রাজনন্দিনী, এরকম করে বলে বেড়ায়। জানো তোমার শাশুড়ির তো দোষ আছে, সুবীরকে বোঝা উচিত, তোমাকে নিয়ে অ্যাটলিস্ট এখন সেপারেট থাকা উচিত, তোমার শাশুড়ি ঠিক নেই, এটা সুবীর না বুঝলে কে বুঝবে। এগুলো সেই ছেলেটাই বলছিল। এখন সেই ছেলেটাই বন্ধুর সাপোর্ট নিয়ে সিম্পাথি খেলতেছে। ভালো কথা, আমি সব গিয়ে কোর্টে দেখাবো কে কার বিরুদ্ধে, কোথায় গিয়ে কমেন্ট বক্সে কোথায় কি কমেন্ট করতেছে, আর কতটা অন্যায়ের বিরুদ্ধে কে সাপোর্ট করতেছে, আমি সেটারও প্রমাণ দিব। শুধু সময়ের অপেক্ষা। আজকে আমি এতটুকু লাইভটা করে গেলাম, ও ওর দিক থেকে পোস্ট করছে, দুনিয়া করতে থাকুক, আমার কিছু যায় আসে না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যখন আসলো, যদি আমি কিছু করতে বাধ্য হই, তাহলে সেটার কারণ কিরণ দাস, ওর মা ববিতা দাস, একমাত্র সব থেকে মেন কারণ আমার সংসার নষ্ট করার জন্য মেন কারণ ববিতা দাস, সব থেকে মেন কারণ। ছেলেকে বুদ্ধি দিয়ে দিয়ে কবিরাজি করে করে, এত কালা জাদু কবিরাজিতে বিশ্বাস করে, বলার মতো মানুষ না। আমি তো মানে বুঝেই পাই না, ছেলেকে এটা খাওয়ানো ওটা খাওয়ানো, সব থেকে নষ্ট করার মধ্যে এক ববিতা দাস, 2 হচ্ছে ওই মাম্পি দাস, ওর কাকি। আমার সামনে এসে বলতো ওদের বাড়িতে কে কিভাবে ধরা পড়ছে, ওর বাবা কতজনের সাথে প্রেম করছে, ওর মা ব্যাঙ্গালোর কি করতে যায় থাকতো, তারপর হচ্ছে ওর কাকি বিয়ের আগে কার সাথে কি করছে, সব ওর কাকি জানাইছে আমাকে। সেই কাকি এখন ওর বাড়ির লোকের সাপোর্ট নিয়ে কথা বলতেছে। সেই কাকি, আমি জানতাম না ওই মহিলা এত বাজে যে মানে পুরো আমার কানের কাছে এক ভরকাতো, ওর মায়ের কানের কাছে যায় আর এক ভরকাতো। এটা আমি কোনোদিন জানতাম না। রিসেন্ট অ্যাকচুয়ালি মেন প্রবলেম কোথায়, ওর বাবা হচ্ছে ধরা পড়ছে, মানে আমার শ্বশুর ধরা পড়ছে অন্য মেয়ের সাথে কথা বলতে। আমি বলতে বাধ্য হচ্ছি কথাগুলো, আমার বাড়ির লোককে নিয়ে বলা হয়েছে, তাই জন্য আমি বলতে বাধ্য হচ্ছে। আমার শ্বশুর অন্য মেয়ের সাথে মেসেজ করতে ধরা পড়ছে, তার জন্য হচ্ছে এখন শাশুড়ি বলতেছে ডিভোর্স নিবে, যার 3 কাল চলে গেছে আর 1 কাল আছে, সে বলতেছে ডিভোর্স নিবে। আর সেই জন্য চাচ্ছে ছেলেও যাতে ডিভোর্স নেয়, ছেলে কামাবে মা বসে খাবে। আলাদাই সিম্পাথি খেলতেছে ওরা, বাপের সাথেও খেলতেছে, বৌমাকে বিয়ে করে আনছে, বৌমার সাথেও খেলতেছে সিম্পাথি, মানে আলাদা লেভেলেরই খেলতেছে সিম্পাথি। আমি করব, আমি যতদূর যাইতে হয় আমি ততদূর যাব। আমি এখন করণদিঘি থানায়ও যাব, যতক্ষণ না ওদেরকে উঠাবে না আমি থানায় বসে থাকবো। এমন আমার বর এটাও বলছে করণদিঘি থানায় 10,000 টাকার জন্য নাকি বলে ওদেরকে অ্যারেস্ট করতেছে না। আমি থানায় গিয়ে বড়বাবু আছে যিনি, ওনাকেও বলবো যে হচ্ছে আপনারা বলে 10,000 টাকার জন্য অ্যারেস্ট করতেছেন না, কথাটা কি সত্যি না মিথ্যা। তারপর সেই রেকর্ডিংও আমি শোনাবো। সব থেকে বেশি খারাপ আমাকে মেন্টাল হ্যারাসমেন্ট এতটা পরিমাণে করতেছে, আমাকে মরতে বাধ্য করতেছে। আমি এরকম ছিলাম না, আমি কোনোদিনই এরকম ছিলাম না। আমি ফেসবুক করতেছি, এই আইডি আমার 4 বছরের আইডি। 4 বছর ধরে আমাকে মানুষ দেখতেছে আমি কিরকম ভাবে থাকি, কিরকম করে থাকতে পছন্দ করি, কতটা আমার পার্সোনাল লাইফ আমি সোশ্যাল মিডিয়ায় আনতে পছন্দ করি। কিন্তু ও যেটা করলো খুব খারাপ করলো। ওদের পাড়ারও হয়তো অনেকে দেখতেছে, কিন্তু ওর কমেন্ট বক্সে কয়েকজনের কমেন্ট আছে, আমি তাদের ব্যাপারেও বলবো।
আমি সবার সবটা জানি। ওর বাবা ধরা পড়ছে জন্য এখন চাচ্ছে ওর মার ডিভোর্স নিতে। ওর মায়ের 40-45 বছর। এবার আমার এখানে যতজন লাইফটা দেখতেছো তারা বলো 40-45 বছরের একটা বুড়ি এই বয়সে এসে ডিভোর্স চাই? ওকে 30 বছরের ছুরি নাকি? বলো আপনারা, বলো এটা তোমরা সবাই বলো। আমি যদি ভুল বলে থাকি উত্তর দাও আমাকে। মা বাপের সাথে ডিভোর্স নিবে, সিম্পাথি খেলতেছে, ছেলে বৌমার সাথে ডিভোর্স নেওয়ার জন্য সিম্পাথি খেলতেছে। তাহলে মানুষের লাইফ নষ্ট করার দরকার কি? কি দরকার মানুষের লাইফ নষ্ট করা? যতজন এসেছিল বিচারের মধ্যে, বিচারে যতজনকে এর আগে মিউচুয়াল করার জন্য যতজনকে নিয়ে আসছিল সবাই এখন পিছন হটে গেছে। সবাই জানে দোষটা কার। যদি দোষটা আমারই থাকতো না তাহলে যতজন বিচারে আসছিল ওদের সাথে থাকতো, কেউ পিছন হটতো না। আর আমার সাথে যতজন ছিল আমাদের বিচারে, যে কয়জনই ছিল, 2জনই ছিল বাইরের, বাদ বাকি আমার বাড়ির ছিল, তারা কেউ পিছন হটেনি আর কেউ হটবেও না। আশা করি আমি যে ভিডিওটা আপলোড করতেছি এখনো আমার পিছনে অনেক মানুষ এসে দাঁড়াবে, কেউ পিছন হটবে না। কারণ আমাকে রায়গঞ্জের মানুষ দেখছে আমি রায়গঞ্জে থাকি, আমি কিভাবে চলতে পছন্দ করি, আর আমি কটা ছেলে ঘোরাতে পারি এটা সবাই জানে। কারণ আমার ওরকম স্বভাব ছিল না, 4 বছর একজনের সাথেই ছিলাম। ও হাজার কিছু করার পরেও, তারপর কিছুদিন আগে যখন ওর ছেলেকেও আমি ধরলাম বিয়ের পর, অন্য মেয়ের আইডি সার্চ করে করে দেখে, যখন সেটা নিয়ে আমি ওর মাকে বলতে গেলাম, মা এরকম হচ্ছে, দেখো তোমার ছেলে এগুলো করতেছে, এগুলো কি ঠিক? টঙ্কা বলে, আমার বরকে তো আমি পাশের ঘরে শুয়ে থাকতে দেখছি, তাতেও তো আমি প্রতিবাদ করিনি। কর্মা আছে না, কর্মা বলে একটা জিনিস। তার কিছুদিন পরে, এই যে কিছুদিন আগেই ওর বাবা ধরা পড়লো, অন্য বউকে বলে এই ভিডিও আপলোড করবা না, ওই ভিডিও আপলোড করবা না। তারপর আমি হসপিটালে ভর্তি হওয়া নিয়ে আমাকে বলছিল আমি নাকি বলে নাটক করতেছি। কিছুদিন আগেই ওর দিদি হসপিটালে ভর্তি হয়েছিল। বাপ নিজের বাপকেও ছাড়ে না, আর ও কোথাকার কে? ওর বাড়ির লোক বুঝবে, ভালো মতো বুঝবে। এক সুবীর যে আছে, মানে কিরণ দাস, কিরণ, ও লোকের ইয়েতে নাচতেছে, নাচুক, যত নাচতে পারতেছে নাচুক। আর আমি চাবো আমার এই লাইফটাকে শেয়ার করো, যাতে দেখুক, ওর চোখ অবধি পৌঁছাক যে কি করছে আমার সাথে। আর এটা যাতে ভালো লোক অবধি পৌঁছাক, যাতে আমার বিচারটা আমি ঠিকঠাক পাই, যাতে কোথাও যায় এরকম না হয় যে ও বড় কাউকে ধরে নিয়ে ও সিম্পাথি পায়ে যাক। এটা যাতে কোনোদিন না হয়, যেমনটা আগে হতো বিজেপির টাইমে, যাতে এমনটা না হয়, এটাই বলবো। অ্যাটলিস্ট মানুষের আমার উপরে মায়া না হয় আমি ছাড়ে দিলাম, অ্যাটলিস্ট আমার পেটে ওর বাচ্চাটা আছে, ওর প্রতি তো ওর মায়া থাকা উচিত না, সেটাও নাই। অনেক কিছু থেকে বাধ্য হয়ে নিয়ে আমি এগুলা বলতে বাধ্য হচ্ছি, বলতেছি যে আমি যাতে মরেও যদি যাই আমার লাইফটা থাকবে, সবাই জানবে কম কষ্ট দেয়নি। প্রচুর চেষ্টা করছে আমার বাড়ির লোকের কাছে আমাকে খারাপ বানানো, পারিনি। আমি সব প্রমাণ রাখছিলাম, আমি জানতাম ও আগেও এরকম করছিল, ইন ফিউচারও ও এরকম করতে পারে, ওর বাড়ির লোক ওরকমই, শুধু টাকা চিনে। যখন তার বিয়ে হয়েছিল, বিয়ের সময়ও বলা হয়েছিল আমাদের বাড়ির থেকে যে আমরা সেরকম কিছু দিতে পারবো না, 3 বছর সময় দেওয়া হোক, 3 বছর পর বিয়ে দেবো। ও জোর জবরদস্তি করে না, এখনই বিয়ে করব, এখনই বিয়ে করব করে করে ওর মা আর ছেলে মিলে প্রেশার দিয়ে 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 বিয়েটা হলো। বিয়েটা হবার পর সোনা গয়না সবই দিচ্ছে, ছেলের হাতের আংটি, আমার সোনা গয়না যা যা লাগে, তারপর হচ্ছে বিছনার সব জিনিস, তারপর থাল বাসন সব দিচ্ছে, সব, এমন কিচ্ছু বাদ নাই যেটা দেয়নি। কিন্তু তারপরেও বিয়ের পরের দিন আমার দিদির দেওর যখনকা হচ্ছে আমার সাথে গেছিল বিয়েতে, যে মেয়ের সাথে একজন যায়, ঠিক আছে, তখনকা ও নিজে কানে শুনতে পাইছে ওর মা বলছে আমি ভিখারির বাচ্চা, আমার বাবার বাড়ির থেকে কিচ্ছু দেয়নি, আমি নাকি বলে ভিখারি। ভালো কথা, আমার কাছে সব মনে আছে বিয়ের আগেও ব্ল্যাকমেল করছে। আমি আমার ব্যাপারে এবার যে বলতে আসবে, ওর সাপোর্ট নিয়ে যে দাঁড়াতে আসবে, আমি সবাইকে খালি বলবো যে বিয়ের আগে আমার সাথে করা অন্যায়গুলোরও যাতে বিচার আমাকে দেয়। আমার বিয়ের আগেও আমি আরো এখানে অনেক কথা বললে আমার নিজের মান সম্মান যাবে। আমার বিয়ের আগেও অনেক ওর সাথে আমার অনেক কিছু হয়েছে, অনেক ভিডিও ছিল, ভাইরাল করার ভয় দেখাইছে, ও অনেক কিছু করছে, আমি বাধ্য হয়ে বিয়ে করছি। এখন বিয়ের পরেও এরকম সিম্পাথি খেলে যাচ্ছে সিম্পাথি খেলেই যাচ্ছে এখনো অবধি, ছাড়তেছে না। আমি লাইভে আসতাম না, আমি ভাবছিলাম যা করবো আইনি মাধ্যমে করব, যা বিচার দিবে আমাকে কোর্ট দিবে। জানি না কোর্টের কাছ থেকে কবে বিচার পাবো, কবে বিচার হবে, কি বিচার পাবো কিছু জানি না। এটাই বলবো, লাইভটাকে শেয়ার করো যাতে ওর বাড়ির লোকের কানে অবধি পৌঁছায়, যাতে 10টা লোক জানতে পারে আমার সাথে করা অন্যায়। এখন চাচ্ছে ও আমাকে রিসেন্ট কিছুদিন আগে একটা ভিডিও দিচ্ছিল, সেটাও আমি স্ক্রিন রেকর্ড করে আমি কমেন্ট বক্সে দিব,
ওই ভিডিওটার লিঙ্ক দিব আমি কমেন্ট বক্সে। ও আমাকে ওই ভিডিওটা পাঠিয়েছিল। ওই ভিডিওটাতে আছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মেয়েটা হচ্ছে ছেলেটার সাথে ডিভোর্স করে নেয়, তারপর মেয়েটা তো নিজের বাচ্চাটাকে নিজের কাছে রাখে, কারণ কোনো মা তো তার সন্তানকে দিবে না, না কোনো মাই দিবে না, প্রকৃত মা যে সে কোনোদিনও নিজের সন্তানকে নিজের বরের হাতে তুলে দিবে না। ওরকমই ভিডিওটাতে ছিল। মেয়েটা নিজের বাচ্চা নিয়েছিল, ছেলেটার মা ছেলেটাকে বিয়ে দেওয়ায়নি, ভালো সংসার করাচ্ছিল, এটাই হচ্ছে কথা। তারপর সব হলো, ও আজকে গিয়ে যখন পোস্ট করলো সোশ্যাল মিডিয়ায়, আমাকে নিয়ে পোস্ট করতো, আমার মাকে নিয়ে পোস্ট করতো, যেহেতু আমি মায়ের কাছে আছি আমি মেনে নিলাম, তত দূর আমি মেনে নিলাম। আমার দিদিকে টেনে নিয়ে পোস্ট করছে, আমার দিদি নাকি বলে কি বলছে, আমার দিদি নাকি বলে হচ্ছে ওকে ওর নামে কেস করছে না কি করছে, এগুলা বলছে সব। আমার দিদির ছবি আপলোড করছে, তার তো আলাদা সংসার আছে, সে আলাদা একটা পরিবারে আছে, সে আলাদা একটা জায়গায় থাকে, তাকে না টানলেও হতো। এখন দিদি সব দেখছে, দিদিকেও সবাই জানাচ্ছে অলরেডি যে হচ্ছে কে কি মানে ও কি কি আপলোড দিচ্ছে, দিদিকেও শুনতে হচ্ছে ওগুলা ব্যাপারে। তো দিদি এখন কি করবে জানি না, দিদি হয়তো আমার ভিডিওটা দেখতেছে, ও যদি কেস করবে মনে করে করবে কেস, ওকে টানা হয়েছে, ও কেন করবে না। ওর দিদি মানে সুবীরের দিদিও আমাকে, মানে কিরণের যে দিদি আছে ও আমাকে বহুত গালাগালি করছে, কিন্তু আমি ওর নাম কেসে দিইনি। তার কারণটা হচ্ছে একটাই, আমি ভাবছিলাম ও পরের সংসারে চলে গেছে, ওকে আর টানবো না, এটাই ভাবছিলাম। এটা ভেবে নিয়ে ওই জন্য ওর নামে আমি কোনো কেস দিইনি। কিন্তু আমার দিদিকে নিয়ে ও ফেসবুকে পোস্ট করছে ভুলভাল। এখন আমার দিদির মান সম্মান যাচ্ছে, যথেষ্ট মান সম্মান যাচ্ছে, কারণ সবাই ওকে ফোন করে নিয়ে বলতেছে ও আলাদা সংসারে গেছে, ও কেন আমার জন্য কথা শুনবে। ওকেও শুনতে হচ্ছে আমার জন্য কথা। কিন্তু আমাকে ব্যাঙ্গালোর নিয়ে যাই বিয়ের পরে, বিয়ের 1 মাস পর ও ব্যাঙ্গালোরে থাকতো, ও ব্যাঙ্গালোরে নিয়ে যায় আমাকে। ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার পর আমি অফিসে কাজ করতাম, আমি সেখানকারও চাইলে স্টেটমেন্ট পাঠাতে পারবো। আমার প্রত্যেকটা স্যালারি ওই নিচে, আমাকে 1 টাকাও দেয়নি স্যালারি, 1 টাকাও দেয়নি। আমি 3 মাস 2.5 মাসের মতো কাজ করছি, তারপর বাচ্চাটা বেড়ে আসলে আমি চলে আসলাম এখানে। প্রত্যেকটা স্যালারিও নিত, প্রত্যেকটা টাকাও নিচ্ছে। এমনকি আমি বিয়েতে যা সোনা গয়না পাইছিলাম সব বন্ধক রেখে, সবকিছু বন্ধক রেখে ও হচ্ছে নিজের ব্যবসার জন্য টাকা চাইছিল। আমি ভাবছিলাম ব্যবসা যখন করবে ঠিক আছে, আমার সোনা আমি বন্ধক দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এই করে নিয়ে আমি সোনাটা দিলাম, দেওয়ার পর থেকে আমার সাথে শুরু করে দিল অত্যাচার। আমি জানতামই না ও মুখোশ ধরে আছে, আমি জানলে হয়তো আমি কোনোদিন দিতাম না। আমি কালকেও আমি লাস্ট জিজ্ঞাসা করছি তুই কি চাচ্ছিস বল, আমাকে বলে আমি ডিভোর্স চাই না, আমি কিছুই চাই না। একবার বলতেছে ডিভোর্স চাই, একবার বলতেছে চাই না। যখনকার দেখতেছে আমি একদম ভালো মতো জিজ্ঞাসা করতেছি, তখন বলতেছে আমি ডিভোর্স চাই না, যদি ওর বাড়ি নিয়ে নি। আমাকে এর আগের দিনও, যেদিনকে পরশুদিন ঝামেলাটা হলো সেই দিনও পরশুদিনও আমাকে বলছে যে হচ্ছে আমি ওর বাড়ি জায়গা যদি বিক্রি করে নিই তাই জন্য ডিভোর্স দিচ্ছে না, আমি নাকি বলে ওকে ফাঁসায় নিয়ে রাখছি। আমার কোনো ইচ্ছা নাই সিম্পাতি নিয়ে খেলার। ও যা করছে ভালো করছে। এর আগেও, বিয়ের আগেও ও সোশ্যাল মিডিয়াতে এসে নিয়ে আমার ব্যাপারে পোস্ট করতো, বহুত কিছু করছে। আমি তারপরেও ওর সাপোর্টে ছিলাম যে ঠিক আছে বাদ দে, যা করছে করছে, হয়তো রাগের মাথায় করছে, কিন্তু এখন তো রাগের মাথায় করতে পারে না, না সবকিছু সবসময় মানা যায় না। কেস করা আছে, মাঝখানে মিউচুয়ালের কথাই আসছিল, ওই জন্য আমি থানায় বলছিলাম যে ওদেরকে যাতে অ্যারেস্ট না করে। আমি আজকে আবার থানায় জানাইছি, এখন আমি দেখবো আধা 1 ঘন্টা আমি আরেকবার থানায় ফোন করব। যদি ওরা অ্যারেস্ট করলো খুব ভালো, আর যদি অ্যারেস্ট না করলো আমি এসপিকে জানাতে বাধ্য হব, কেননা অ্যারেস্ট না হলে আমার বিচার কোথায়, আমি জানাতে বাধ্য হব। আমি রায়গঞ্জে আছি, এখন আমি রায়গঞ্জে আছি। আমি হসপিটালে যখন ডাক্তার বলছে আমার বেড রেস্ট কন্টিনিউয়াসলি, তারপরেও কিরণের মা, আমার শাশুড়ি মা আমাকে দিয়ে সম্পূর্ণ কাজ করেছে। বাড়িতে ওয়াশিং মেশিন থাকতেও আমাকে ইউজ করতে দেয়নি, ফ্রিজ আমাকে ছুতে দিত না, মোটরে কোনো কাজ করতে দিত না। এগুলো হচ্ছে সব সিম্পাথি নিচে ওরা করছে, লুকাই ছুপাই যাই হোক। কিন্তু আমি যতটুকু পারছি, আমি যেটা সত্যি কথা, বাড়িতে যদি মাদেরকে হুট করে প্রথমেই সব ঝামেলা জানাতাম, এটা তো আমার সংসারে একটু প্রবলেম হতো। যার কারণে আমি আমার দিদির বরকে আমি জানাইছিলাম জানবো এরকম এরকম আমার সাথে হচ্ছে, যদি বেশি কিছু হয় তাহলে আমি বাড়িতে জানাবো। তখন জামাই বলে ঠিক আছে শুরুতে জানাও না, একটু সহ্য করো, দেখো যদি না ঠিক হয় তারপর বাড়িতে জানাই। সেই কথা আমি সুবীর কাকিকে বলছিলাম, কাকি আমি না আমার জামাইবাবুকে জানাইছি, আমি বাড়ির কাউকে জানাইনি এখনো, যদি বেশি ঝামেলা হয় তাহলে আমি জানাবো।
তখন ওর কাকি আমাকে বলে যে হচ্ছে আমার কাকি আমাকে প্লাস মানে ওর কাকি আমাকে প্লাস আমার জাইম্বুকে বলছে তোমার রুম্পার সাথে কিসের সম্পর্ক, সব তোমাকেই কেন জানাই। ও আচ্ছা, আমি মরে যাব, আমি ফাঁসি দিয়ে মরে যাব, বিষ খেয়ে মরে যাব, আমার বাড়ির লোককে আমি জানাতে পারবো না? এটা কোনো কথা হলো? আমার বাড়িতে আমার মাথার উপরে নাই আমার কোনো দাদা, না আছে কোনো ভাই। দিদিকে বলবো, দিদি বোনের ব্যাপারে শুনবে, দিদি হট করে রাগে যাবে, দিদিও কোনো সিদ্ধান্ত নিয়ে নিবে, তখন আমার করার কিছু থাকবে না। তার জন্য আমি জাইম্বুকে জানাই, আমি শুধু খালি জাইম্বুকে প্রমাণ হিসাবে সবকিছু জানাই রাখতাম সবকিছু। তারপর হচ্ছে জানাই রাখার পর জাইম্বুর কাছে সব প্রমাণ দিয়ে রাখতাম, জাইম্বু তুমি খালি রেকর্ডিংগুলো রাখো, আমার কাছে রেকর্ডিং থাকলে সুবিধ ডিলিট করে দিবে, আমার ভবিষ্যতে যদি এরকম কোনোদিন না ঠিক হয় আমার এগুলো লাগবে জাইম্বু। এরকম করে করে আমার কাছেও জমানো আছে, আমি ও ডিলিট করতে পারিনি, ও ধারণাও ছিল না ওরা হয়তো বা আমি রেকর্ডিং করছি বা কিছু। সেই নিয়েও অনেক কথা হয়েছে। আমার জাইম্বু শুধুমাত্র ওদের কাছে শুনতে গেছিল যে কি হয়েছে ঝামেলা, সেই নিয়ে আমার জাইম্বুকেও অনেক কথা শোনাইছে। কিন্তু এত কিছু শোনার পরেও আমি ওর মুখের দিকে তাকাই যে ঠিক আছে, তারপর মিউচুয়ালের সময় আসলো, তবু ওর মুখের দিকে তাকাই ঠিক আছে যা যা করছিস, এখন বিয়ে হয়ে গেছে কি করবো, এরকম করে 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 ছেড়ে দিলাম। ও ওর ভিডিও, ওর প্রোফাইলে, কিরণ দাস প্রোফাইলে ও একটা ওর ভিডিও বানাই ছাড়ছে, খুব ভালো কথা। সেটা আমি প্রথমে নিজে দেখিনি, আমাকেও লোকে শেয়ার করছে, তারপরে সে আমি দেখছি। এরকম বললাম ও আচ্ছা, আমি আসতে চাইনি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু অনেক ওখানে ভিডিও ক্লিপ ছিল কিছু, যেগুলো দেখে মানুষের অনেক ভুলভ্রান্তি হবে যে সেই ক্লিপে আমি ছিলাম নাকি। ভিডিও ক্লিপগুলোতে আমি ছিলাম না। ভিডিও ক্লিপগুলোতে যখন ওর কাকা আর বাবার মধ্যে ঝামেলা, ওদের বাড়িতে কারোর সাথে কারোর আন্ডারস্ট্যান্ডিং ঠিক নাই, কারোর সাথে কারোর না। আমার বাড়িতে তো কই এরকম প্রবলেম তো নেই, কারোর সাথে কারোর আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম, কোনো কিছুর প্রবলেম কোথাও এরকম কোনো প্রবলেম নাই। তাহলে ওদের বাড়ির একটা লোক ঠিক নাই যেখানে সেইখানে দাঁড়ায় নিয়ে আমার বিয়ে হলো 6 মাস হলো, সবার অ্যাডজাস্টমেন্টে একটা টাইম লাগে, সবার জানতে বুঝতে একটা টাইম লাগে, সেই টাইম আমাকে দেওয়া হয়নি। আমাকে তার আগে সবকিছু জাজ করা হয়েছে। কিন্তু এখন আমি একটা জিনিসই বুঝতে পারছি না, ওই বাড়িতে আমার সব জিনিস রাখা, আমি সেই জিনিসগুলোকে আনবো কি করে? আমার এখানে না জামা কাপড় আছে না কিছু আছে। এবার আমি বিয়েতে সিঁদুরের একটা কৌটা পেয়েছিলাম, সেটা, তারপর নাকের আশীর্বাদে কেউ দিছিল আমাকে, সেগুলো সব ওখানে রাখা, ওরা নিয়ে রাখছে। আমার বরকে মিউচুয়ালের পরেও আমি 1000বার বলছি যে এনে দে, ওগুলো তো আমার জিনিস, আমি ইউজ করব, ও তবুও এনে দেয়নি আমাকে কিছু। কি করে আনবো না আনবো জানি না, এগুলোই আর কি। এগুলো নিয়ে আরো টেনশনে পড়ে আছি এখন, যে কেসে আছে, জানি না কেসটা কতদূর কি আগাইছে, জানতে পারতেছি না। এখন কি করলে ভালো হয় তোমরা যদি একটু কমেন্ট করে বলো যে এটা করলে এখন ঠিক হবে, তাহলে আমি সেটা করারই চেষ্টা করব। কেননা ব্যাপারটা আগের মতো থাকলে ব্যাপারটা অন্যরকম থাকতো, যেহেতু এখন অলরেডি কেস করা আছে, তো যেহেতু এখনো অবধি ওদের অ্যারেস্ট হয়নি, তো আমি চাচ্ছি ওদেরকে অ্যারেস্ট করার জন্য। অ্যারেস্ট করলে বুঝতে পারবে, আমি মায়া করে আমি চাইছিলাম কেস উঠাই দিব, সব করব, আর করবো না। আমি ওর বাড়িতে জানাইছি, ওর বাবার ফোনে ওর বাবা ব্লক করতে জানে না, ওর বাবা আমার সাথে ভালো মতো কথা বলে জন্য ওর বাড়ির থেকে কেউ ওর বাবার ফোন থেকে আমাকে ব্লক করে রাখছে। এমন ছেলে যে আমাকে বলে আমার বাবা মদ খেয়ে থাকে, আমার বাবা মাতাল, আমার বাবার সাথে কথা বলবো না। ভাবো কিরকম ছেলে, যে ছেলেই নিজের বাবার ইমেজ নিজের বউয়ের কাছে কমাচ্ছে, তাহলে কতটা ভালো সে ছেলে হতে পারে। তারপর কয়েকজন ওর কমেন্ট বক্সে বলছে যে আমার ভাস্তা নেশা করে না, ওর কাকি গিয়ে ওখানে বলছে আমার ভাস্তা নেশা করে না, আমার ভাস্তা খুব ভালো। ওই কমেন্ট বক্সে দিয়ে আসছি ভাস্তা নেশা করে কিনা, ভাস্তা অত্যাচার করছে কিনা, ভাস্তা পরশুদিনও অত্যাচার করে গেছে কিনা, সব কিছু ওটাতে দিয়ে আসছি কমেন্ট বক্স। এখন লোকে দেখবে, লোকে যা করবে, ওটাই এতটুকু বলার ছিল। এখন দেখো, ওরও ভিডিওটা দেখাও, আমারটাও দেখাও, আরো সব প্রমাণ আমি